কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার গত 6 মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে, পাবলিক টয়লেটও সেই চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। তো এখন এই অন্তর্বর্তী সরকারকে জনগণ এখন আর অন্তর্বর্তী সরকার বলতে চাচ্ছে না, এরা বলতেছে যে এটা যে হালুয়া রুটির ভাগাভাগি সমন্বয়ক সরকার, সমন্বয়ক সমিতির রূপে তারা আবির্ভাব হয়েছে। জনগণ তো তাদের কাছে এটা আশা করে নাই। সেই অন্তর্বর্তী সরকার সেই ফ্যাসিস্ট সরকার থেকেও নব্য ফ্যাসিস্ট রূপে পরিণত হয়েছে, আপনারা দেখছেন। কারণ জনগণের আশা ছিল যে একটা দলীয় সরকার থাকলে দেশে দুর্নীতি হয়, দুঃশাসন হয়, চাঁদাবাজি হয়, দখলবাজি হয়। কিন্তু যখন অন্তর্বর্তী সরকার আসে তখন জনগণ মনে করে যে অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকবে, তাদের আমলে যে চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার গত 6 মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে, পাবলিক টয়লেটও সেই চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। অনেকে আমাকে রাস্তায় বলে যে হানিফ, আপনি দুর্নীতির বিরুদ্ধে 66 জেলায় প্রতিবাদ করেছেন, কিন্তু আগে আমরা রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে যখন ব্যবসা করতাম তখন 100 টাকা চাঁদা দিতে হতো, কিন্তু এখন 150 টাকা চাঁদা দিতে হচ্ছে। আমরা আগে লাইট ভাড়া দিতাম 20 টাকা করে, এখন 50 টাকা করে লাইট ভাড়া দেওয়া হচ্ছে। তাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কি এটাই প্রতিবাদ করছেন আমাদের সর্বনাশ করার জন্য? এখন আমি নিজেই ভাবতেছি আসলে আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি, এটা তো জনগণের কোনো উপকার হচ্ছে না, জনগণ আরও সর্বনাশ হচ্ছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার জনগণ মনে করছিল যে তারা নির্দলীয় নিরপেক্ষ হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ নয়। এরা কয়েকটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, কয়েকটা রাজনৈতিক দলকে চাঁদাবাজি করার সুযোগ করে দিচ্ছে, কয়েকটা রাজনৈতিক দলকে তারা এই তদবির বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে। আপনারা জানেন যে এখন তদবির বাণিজ্য হচ্ছে, এই যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, যে এখন দেশে লক্ষ লক্ষ লোক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো নিয়োগ সার্কুলার নাই, সার্কুলার ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এটা তো বৈষম্যের উপর আরও বড় বৈষম্য। তো এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ আশা করে নাই। তো এখন এই অন্তর্বর্তী সরকারকে জনগণ এখন আর অন্তর্বর্তী সরকার বলতে চাচ্ছে না, এরা বলতেছে যে এটা যে হালুয়া রুটির ভাগাভাগি সমন্বয়ক সরকার, সমন্বয়ক সমিতির রূপে তারা আবির্ভাব হয়েছে। জনগণ তো তাদের কাছে এটা আশা করে নাই। আমি জীবনের ঝুঁকি নিয়ে সেই টেকনাফ থেকে তেতুলিয়া পদযাত্রা করেছিলাম, ভোটাধিকারের জন্য পদযাত্রা করেছিলাম, এই অনির্বাচিত সরকার দেখার জন্য না। কারণ বাংলাদেশের জনগণ চায় যে নির্বাচিত সরকার, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার থাকতে পারে না। এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক, রাজনীতিবিদদের জন্য লজ্জাজনক। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে একটা নির্বাচন দিয়ে তারা ক্ষমতাসীন যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। অনেকে বলে যে এখন ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তো আপনি তো বিএনপি জামাত করেন না। আমি বিএনপি জামাত করি না, সেটা বড় কথা, কিন্তু আমি চাই জনগণের ভোটের মূল্যায়ন হোক, জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হোক, তারাই ক্ষমতায় আসুক। তারপরেও একটা দেশে যখন দুর্নীতি হয়, দুঃশাসন চলে, তখন সেটা দলীয় সরকারের অধীনে হলে দলীয় সরকার সেটা বহন করে। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার নিজেকে নির্দলীয় নিরপেক্ষ সরকার বলছে। তারা বলছে যে তারা এখন দেশে সংস্কার করতে চায়, কিন্তু তারা কি সংস্কার করবে? কারণ দলীয় অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার করার ম্যান্ডেট নাই, কারণ আমাদের সংবিধানে লেখা আছে অন্তর্বর্তী সরকারে নাই। তাহলে এই অন্তর্বর্তী সরকার তো একটা অবৈধ সরকার। আপনারা জানেন অনেকে দেশবাসী বলছে যে আমাদের দেশে সংস্কার লাগবে, কিন্তু আপনারা জানেন যে ভারতের যখন সংবিধান লেখছে বাবা আম্বেদকারকে একজন জিজ্ঞেস করলো যে আপনি ভারতবাসীর জন্য একটা সংবিধান, ভালো একটা সংবিধান লিখছেন, তখন বাবা আম্বেদকর বলল যে একটা স্বৈরাচারী শাসক যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে তাহলে আমার এই সংবিধান তাদেরকে স্বৈরাচারকে আটকিয়ে রাখতে পারে না। তখন এই অন্তর্বর্তী সরকারও অনেক ভালো সংস্কার করবে, কিন্তু একটা নির্বাচিত সংস্কার আসলে তাদের এই সংস্কার কোনো দুফে টিকবে না, কারণ তাদের এই কোনো সংস্কারেই কিন্তু তারা পাশ করতে পারবে না। কারণ সংস্কার পাশ করতে হলে জাতীয় সংসদ লাগে, কিন্তু জাতীয় সংসদ ছাড়া তো কোনো সংস্কার টিকবে না, এটা পাশ করতে পারবে না। তখন এরা যতই ভালো কাজ করুক, যতই সংস্কার করুক, এটা সংসদের কাছে টিকবে না। পরবর্তী যারা সরকার গঠন করবে তারা যদি মনে করে যে তাদের দলের বিরুদ্ধে যাচ্ছে এই সংস্কার, তখন তো তারা এই সংস্কারকে ফেলে দিবে। তাহলে এই জনগণকে যে দীর্ঘ সময় যে কষ্ট দেওয়া হচ্ছে এটা তো জনগণ মেনে নিবে না। তাই আমি মনে করতেছি
যে একটা রাষ্ট্রের যখন নির্বাচিত সরকার থাকে তখন তারা কি করে, প্রতিপক্ষকে দামিয়ে রাখার জন্যে তারা তাদেরকে কি করে দোষারোপ দেয়, ট্যাগ দেয় যে যখন আমি আওয়ামী লীগ সরকারের আমলে ভোটাধিকার দাবিতে পদযাত্রা করেছিলাম তখন রাস্তায় রাস্তায় আমাকে বললো যে হানিফ মনো বিএনপি জামাতের লোক। আর এখন যখন এই অন্তর্বর্তী সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলি তখন বলে যে হানিফ হলো আওয়ামী লীগের দোষর। আসলে বাংলাদেশের মানুষেরও নীতি নৈতিকতার অভাব রয়েছে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেও নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। তাই আমরা চাই এই অনির্বাচিত সরকার যত তাড়াতাড়ি এই দেশ থেকে বিদায় নিবে ততই জনগণের জন্য মঙ্গল হবে। কারণ আপনারা জানেন এই অনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর থেকেই দেশে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন বেড়েছে, দেশের নৈরাজ্য বেড়েছে, খুন বেড়েছে, মানুষের জানমালের এখন কোনো নিরাপত্তা নাই, প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি বেড়েছে। তাহলে তো মানুষ এই দুর্বিষহ জীবন দেখার জন্যে এই সরকারকে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার আনে নাই। আমি আশা করি অন্তর্বর্তী সরকার যারা আছেন বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে জুলাই গণ আন্দোলনের একটা প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র দেওয়ার জন্যে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি আপনারা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে চান তাহলে গত 15 বছর যারা ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসনের জন্যে জীবন দিয়েছে, যারা গুম খুন হত্যা নির্যাতনের শিকার হয়েছে তাদের নামও সেই সংগ্রামীদের আত্মত্যাগও সেই ঘোষণাপত্রে আপনারা অন্তর্ভুক্ত করতে হবে। যদি শুধু জুলাই আগস্টের এই কয়েকদিনের আন্দোলনকারীদের নিয়ে যদি আপনারা ঘোষণাপত্র দেন, সেই 15 বছর ত্যাগীদের আত্মত্যাগ যদি আপনারা অস্বীকার করেন, তাদেরকে অবমূল্যায়ন করেন, তাহলে এই ঘোষণাপত্র জাতির সামনে কোনো দিনও গ্রহণযোগ্যতা পাবে না। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরাও এই ঘোষণাপত্রকে ছুঁড়ে ফেলে দিব এইখানে ঘোষণা করছি। কারণ হলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী আত্মত্যাগকারীদের সকলেরই নাম ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে হবে। কারণ সেটা আত্মত্যাগ যদি না করেন সেটা আত্মত্যাগকারীদের সাথে বেইমানি করা হবে। তাই আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিবেন, ঘোষণাপত্রে আমি বাংলাদেশের 66 জেলায় 4 বার পদক্ষেপ করেছি, 495 উপজেলা একবার পদক্ষেপ করেছি। আমি দাবি রাখতে পারি যে আমার মতো বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে 66 জেলা পদক্ষেপ করেছে, 495 উপজেলা পদক্ষেপ করছে। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদের জুলাই এই গণ আন্দোলনের যদি আপনাদের প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিবেন সেইখানে আমি দাবি জানাচ্ছি আমাদের নাম থাকতে হবে। না হলে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি এই প্রেস ক্লাবের সামনে যদি ঘোষণাপত্রে আমার নাম না থাকে সেই ঘোষণাপত্র আমি এখানে ছুঁড়ে ফেলে দিব। কারণ সেই ঘোষণাপত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের জাতির কাছেও গ্রহণযোগ্য হবে না।